ইভান ভেঙে পড়ে ডাক্তারের কথায়। বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বসে। পরক্ষণে শিমু বলে, ভাইয়া, এবার আমি পুলিশ ডাকবো। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা। বিভান ভাবতেও পারছে না এই সময় এই মেয়েটা এভাবে মিথ্যে কথা বলতে পারে। ইভানের কথায় তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবেই। এদিকে বিভানের মায়ের মাথায় সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান ও মিস্টার বিভান, আপনাদের মায়ের ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে। ট্রমাটিক ব্রেন ইনজুরি অনেক ক্ষেত্রে তেমন কোনো ক্ষতির কারণ নাও হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম কিংবা হালকা পর্যায়কে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। এই পর্যায়ে সাধারণত আঘাত লাগার কয়েকদিনের মধ্যেই মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অচেতন থাকেন, তখন সেই আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন থাকেন, তাহলে তার টিবিআই এর মাত্রা তৃতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। আর রোগীর ওপর এ ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রোগীর হৃদয়যন্ত্র কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তৃতীয় পর্যায়ের ক্ষতি সাধারণত অপূরণীয় হয়। ডাক্তার এগুলো বলেই থামে। দুই ভাই ফ্যালফেল নয়নে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কী অবস্থা। বাকিটা যা হয় তা মেনে নিতে হবে। এই বলে ডাক্তার চলে যায়। আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইভানের অবস্থা অনেক খারাপ। তার মা, বউ ও বাচ্চা সবাইকে সে একসাথে হারাতে বসেছে। বিভান মায়ের এই অবস্থা মানতেই পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিভানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে বিভানের তার ভাবির উপরে রাগের কারণ। বিভানের স্ত্রী চলে যাবার ক্ষেত্রে ভাবির হাত আছে বলে বিভান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিভানকে হাসপাতাল থেকে বাইরে যেতে দিচ্ছে না। সকাল 8:30টার দিকে অদ্রি হাসপাতালে আসে। অদ্রি হাসপাতালের ঠিকানা বিভানের থেকে জোগাড় করেছে। অদ্রি অনেক দিন পর বিভানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়া চিত্রগুলো দেখে। অদ্রি এসে পুলিশকে বলে, আপনারা কারোর মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজবেন্ডকে আটকে রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কি প্রমাণ দিয়েছে জানি না, তবে শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অদ্রির কথায় শিমু ভয় পেয়ে যায়। তবে পরক্ষণে তার মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। হয়তো এটা ভেবে যে অদ্রি কি আর সেখানে ছিল, যে জানতে পারবে। শিমুর মুখভঙ্গি দেখে অদ্রি বাঁকা হাসে। তারপর পুলিশের হাতে রেকর্ড করা ভিডিও দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং ইভান ও বিভানকেও সবটা দেখায়। সব দেখে ইভান শিমুকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আজ আমার মায়ের এই অবস্থা। আর তোমার বোন, সে তো নিজে অন্যায়ের মাসুল নিজেই করেছে, সাথে আমার সন্তানকেও। ইভান পুলিশকে ডেকে বলে, অফিসার, নিয়ে যান এই মেয়েটাকে। আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনারা কাস্টাডিতে নিতে পারেন। পুলিশকে অদ্রি এই এত বছরের সব ঘটনা বলে আর প্রমাণ হিসেবে চাইলেই ভিডিও দেখাতে পারে সেটাও বলে। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেফতার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল। তার মুখের বুলি যেন হারিয়ে গেছে। শিমুর এরূপ অবস্থায় অদ্রি তার কানের কাছে এসে বলে, কি ভাবছো শিমু? আমাকে সরিয়ে বিভানকে সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতে পেরেছো শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভের তাঁতি নষ্ট। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারও কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়ের এই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্য তারা কিছুটা জানতো এই ব্যাপারে, তবে প্রমাণের কাছে এখন তারা কিচ্ছু বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাবার পরে অদ্রি বিভানের কাছে যায়। বিভান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অদ্রি যখন বিভানের সামনে এসে দাঁড়ায় তখন ইভান বিভানকে ইশারায় বলে উঠে যেতে। বিভান অদ্রিকে নিয়ে করিডোরে এক কোণে গিয়ে দাঁড়ায়। কেমন আছো বিভান? অদ্রি প্রশ্নে বিভানে ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অদ্রি, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কিন্তু ওই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সে অদ্রিকে ছাড়তে রাজি। কি হইল, কথার জবাব দিলে না? কি জবাব দেব? দেখতেই পারছো কেমন আছি। হুম,
কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতেও পারে যা আমরা দেখছি তা চোখের ভুল। বিভান মলিন চোখে তাকায় অদ্রির দিকে। অদ্রি বিভানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমি। তুমিই না, আমি অন্য কাউকে আমার জীবনে জড়াইনি এবং জড়াবো না। ঠিক তেমনই তোমার জীবনেও আমি ছাড়া অন্য কাউকে জড়াতে দিব না। বিভান জড়িয়ে নেয় তার প্রিয়তমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। সমাপ্তির পূর্ণতা অদ্রির রহমান। এতক্ষণ পার্কে অদ্রির পাশে বসে মিসেস রেহনুমা অদ্রির লেখা বইটা পড়ছিল। অদ্রিরা আমেরিকায় যেখানে এখন থাকে সেই বাড়ির পাশে একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুমা সেও বাংলাদেশি এবং এখন অদ্রির প্রতিবেশী। অদ্রির লেখা বইটা পড়ে এসে অদ্রিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অদ্রি, আপনার লেখা বইটা সত্যিই অসাধারণ। বইটা পড়ে আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি। মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজের চোখের সামনে ঘটতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। অদ্রি মিসেস রেহনুমার দিকে মুচকে হাসি দিয়ে অদ্রি তার স্বামী সন্তানের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজেরই প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলেও স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুমা আবারও অদ্রিকে বলে, মিসেস অদ্রি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়। অদ্রি বুঝতে পারে মিসেস রেহনুমা কি বলবে, তাই সে ভাবলিসীনভাবে বলে, এটাই তো যে বিভানকে ওই ড্রাগের অ্যান্টিডট দেয়া হয়েছিল কিনা। মিসেস রেহনুমা অবাক হয়ে মাথা হ্যাবতক তুলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কিভাবে বুঝলেন? আমি এটার কথাই বলবো। অধীর রহস্য করে হাসি, তারপর আকাশপানে নজর দেয়। আমেরিকার আকাশ এখন রক্তিম, রাতে থেকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পরন্ত বিকেলবেলায় সূর্য পশ্চিম আকাশে ডোবায়মান, হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিমান দৌড়ে ধরার চেষ্টা করছে, হাতে তার পশমি বেবি সোয়েটার। 4 বছর হলো সবে অদ্রি ও বিমানের মেয়ে অবনীর। অদ্রি আকাশপানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছে করেই অসম্পূর্ণ রেখেছি যাতে বাকিটা পাঠক নিজেদের মতো বুঝে নেয়। মিসেস রেহনুমা কিছু বুঝতে না পেরে বলে, তবে আমার তো মিলছে না। অদ্রি হেসে মিসেস রেহনুমার দিকে ফিরে পড়ে। মিলালেই মিলে যাবে আর হবে। অদ্রি সেখান থেকে উঠে চলে যায় তার প্রিয়জনদের কাছে, হাতে তার নিজের লেখা সমাপ্তি পূর্ণতা বইটি। মিসেস রেহনুমাও চলে যায়। অদ্রি যেতেই বিমান বলে, মিসেস রেহনুমা কি তোমার বইটা পড়ছিলেন? এটা একান্ত আমার লেখা না বিভান। তুমিও এটার কিছু অংশ জুড়ে আছো। তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণ নিয়ে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। বিমান আলতো হাসে, এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছো, তবে মেলবন্ধনটা তুমি করেছো। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম, কে কী করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অদ্রি বিমানের বাহু জড়িয়ে তাদের মেয়ে দুষ্টুমি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন। তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা অবনী। একটু পর অদ্রি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী, মা আমার ঠান্ডা পড়ছে, মা শীতের কাপড়টা পরে নাও, বাবার কাছে থেকো। অবনী মাথা দোলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিমান অদ্রির দিকে অসহায় চাহনি দিয়ে বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে, নিজে যা ঠিক করবে সেটাই করবে। অদ্রি বিমানের দিকে চেয়ে চোখে তাচ্ছিল হাসি এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে? তোমাকে আমি ওই মেয়েটার হাতে ছেড়ে দিতাম? বিমান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম? তবে তুমি যেভাবে সব কিছু হ্যান্ডেল করেছো, ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অদ্রি দীর্ঘশ্বাস ফেলে বলে, শেষ পর্যন্ত সবকিছু জানার পর তুমি যে আমায় ভুল বোঝনি, এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি। অনেকটা তো সহ্য করলাম, এরপরেই আমি ওই পদক্ষেপ নিয়েছিলাম। বিমান অদ্রিকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবিও তার বোন মিলে মায়ের মাথায় এমনভাবেই নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তো তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অদ্রি মজার ছলে বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ড্রাগটার অ্যান্টিডট দিয়েছিলাম, তখন তোমাকে দেখে একজন ডক্টর একটাই কথা বলেছিল, শি ইজ রিয়েলি ইয়োর ওয়াইফ। মানে সে বিশ্বাস করতে পারছিল না আমি তোমার বউ হয়ে তোমাকে ওই ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিডট দিতেও নিয়ে এসেছিলাম। ওই ডক্টরটা এই ড্রাগটার ঘোর বিরোধী। বিমান বাঁকা চোখে তাকিয়ে আছে। অদ্রি দেখেও না দেখার মতো করে উদাসীন স্বরে বলে,
জানো বিভান, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হসপিটালে আসি, সেদিন আমি সত্যিই ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল। আর রিমু ভাবি সে নিজের শাস্তি এভাবে পাবে আমি ভাবতেও পারিনি। একজন মায়ের কাছে থেকে তার সন্তান চলে যাবার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চেয়েছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে পৃথিবী ত্যাগ না করে। মায়ের তো একটাই অপূর্ণ ইচ্ছা ছিল, তোমার সন্তানের মুখ দেখা। বিমান মলিনভাবে বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছাটা পূরণ হয়েছিল, তবে আমার মা তার বড় ছেলের চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইভান ভাইয়া তো ভাবিকে সুস্থ হওয়ার পরে পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে আর তাকে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেলেকে কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সেই পুরো 5 বছরের জেল খাটতে হয়েছে। হঠাৎ মেয়ের ডাকে বিমান আবারও নিজের মেয়ের পিছনে যায়। হাজি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। বিমানের মা 6 মাস প্যারালাইজড অবস্থায় ছিল। হাসপাতাল থেকে মা ও রিমু ভাবিকে রিলিজ দেওয়ার পরই অজি ও বিমান জার্মানির উদ্দেশ্যে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। ড্রাগটা বিমানের শরীরে প্রবেশ করানো হয়েছে তখন 9 মাস। এই ড্রাগটার মেয়াদ 2 বছর। 2 বছরের মধ্যে অ্যান্টিডোট দিলে ব্যক্তি মেয়াদ শেষ হলে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। হাতে যেহেতু আরও 11 মাস সময় ছিল তাই সমস্যা হয়নি। রিমু ভাবিকে পুলিশ কাস্টাডিতে রেখে আসার পর ইভান ও রিহাবও একা হয়ে পড়ে। তাই বিভান ও অজয় মিলে ইভানকে রাজি করায়। তার 2 বাপ ছেলেও যেন ওদের 3 জনের সাথে আমেরিকায় যায়। বিভানকে নিয়ে জার্মানি থেকে ফেরার পর তারা আমেরিকায় যাবে। আমেরিকায় গিয়ে মায়ের পরবর্তী চিকিৎসা হবে। এরপর জার্মানি থেকে ফিরে তারা আমেরিকায় যায়। আমেরিকা যাওয়ার 1 বছরের মাথায় অদ্রি কনসিভ করে। বিমানের মাও অনেকটা সুস্থ হয়ে গেছে ততদিনে। ছোট ছেলের জন্য বিমানের মাও অনেক খুশি থাকলেও চোখের সামনে সারাক্ষণ বড় ছেলেকে ওভাবে দেখতে ভালো লাগতো না। ইভানের ছেলে রিহাব মায়ের জন্য কান্না করত মাঝে মাঝে, তবে অদ্রির মাতৃ সমতুল্য স্নেহে রিহাব নিজের মাকে অতটা মনে করতো না। 6 বছরের বাচ্চাকে বোঝাতে একটু তো বিকৃত হয়েছিল। যথারীতি 9 মাস পর অদ্রির কোল আলো করে অবনী আসে। রিহাব তো অবনীকে পেয়ে আর কিচ্ছু লাগে না। রিহাব ততদিনে 7 বছরের। অবনীর বয়স যখন 2 মাস তখন বিমানের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সেদিন বিমান, অদ্রি, রিহাব ও অবনী সবাই শেষ বিদায় দেয় মানুষটাকে। বিমানের মা মারা যাওয়ার 3 মাস পর রিমু জেল থেকে মুক্তি পায় এবং ইভান নিজে বাংলাদেশে গিয়ে রিমুকে ফ্লাইট কনফার্ম করে আমেরিকা নিয়ে আসে। রিমু নিজের অন্যায়, নিজের বাচ্চা হারানো ও নিজে অসম্পূর্ণ হবার পর বুঝতে পেরেছিল। রিমু এসে অদ্রির কাছে মাফ চায় এবং ধন্যবাদ জানায় তার অবর্তমানে তার ছেলেকে মায়ের স্নেহে আগলে রাখার জন্য। অদ্রিও সেদিন মাফ করে দেয় রিমুকে, কারণ অনেক তো হলো শাস্তি। মেয়ের আদো আদো ডাকে হুঁশ ফিরে অদ্রির। মা মা আজকে নিয়া ভাইয়া এলো না কেন? অদ্রি মিষ্টি করে বলে, রিহাব ভাইয়ার তো কালকে পরীক্ষা মা। অবনী মুড খারাপ হয়ে যায়। বিমান অদ্রিকে বলে, তোমার মেয়ে পর্যন্ত রিহাব ভাইয়া এলো না কেন? এই কথাটা কতবার যে বলেছে তার হিসাব নেই। অদ্রি অবনীকে খুশি করার জন্য বলে, বাসায় গিয়ে ভাইয়াকে আচ্ছা মতো বকে দিব, ঠিক আছে? অবনী খুশিতে খিলখিল করে হেসে ওঠে। মেয়ের এই স্নিগ্ধ হাসিতে প্রশান্তি বয়ে অদ্রি ও বিভানের হৃদয় জুড়ে। একেই বলে পরিপূর্ণ সমাপ্তির পূর্ণতা।